দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালিবিদ সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত যে বাণিজ্যিক খাত রয়েছে তা নিয়ে। আজকে আমরা আসলে কথা বলতে চাই এই যে আসন্ন বাজেট ও এসএমই খাত, এই শিরোনামে আমরা কথা বলবো। আমরা জানি যে সবচেয়ে অর্থনীতির গতি সঞ্চারী বা প্রাণ সঞ্চারী খাত যাই বলি না কেন, সেটি ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, এই এসএমই খাত। এবং এর সাথে নতুন করে একটি শব্দ সংযোজিত হয়েছে, সিএসএমই বলা হচ্ছে, একেবারে অতি ক্ষুদ্র যারা কটেজ ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়েও আলোচনা হচ্ছে। আসলে এই এসএমই খাতের যতখানি আসলে অর্থনীতিতে অবদান, আমরা জানি যে অনানুষ্ঠানিক খাতকে ঘিরে 1 কোটিরও বেশি মানুষ এই খাতে কাজ করছেন, কিন্তু তারা আসলে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে বাধার কথা আমরা বরাবরই শুনতে পাই এবং বরাবরই উপেক্ষিত থাকছে, বা ব্যবসায়িক যে সুবিধাগুলো আসলে তাদের পাওয়ার কথা, সেই সুবিধাগুলো থেকে তারা আসলে কিছুটা বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং আমরা এই করোনাকালীন সময় দেখেছি যে প্রণোদনার অর্থ পাবার ক্ষেত্রেও তাদের যে বাধার মুখে পড়তে হয়েছে। সব মিলে বাজেট ও এসএমই খাত, এই শিরোনামে আজকে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের অতিথিরা যুক্ত হয়েছেন। পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে আজকে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এসএমই খাতের একজন নারী উদ্যোক্তা রয়েছেন, চামড়া শিল্পের উদ্যোক্তা, পরিচিত মুখ রেজবিন হাফিজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং একই সঙ্গে একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, সদ্য বিদায়ী সভাপতি জনাব শামস মাহমুদ। এই তিনজনকে আমরা পেয়েছি, আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই, বাজেট ও এসএমই খাত এই শিরোনামে কথা বলবো। প্রথমেই আসি একেবারেই একজন উদ্যোক্তার অভিজ্ঞতা নিয়ে শুরু করি, এরপর আমরা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আপনার কাছ থেকে জানতে চাইব। রেজবিন হাফিজ, আপনি আসলে যদি আপনার করোনাকালীন অভিজ্ঞতা জানান। আমরা জানি যে আপনি হয়তো ব্যক্তিগতভাবে আপনি অনেক বেশি এই করোনাকালীন সময়েও আপনি চেষ্টা করেছেন এবং টিকে থাকবার ক্ষেত্রে হয়তো সামনের সারিতে থেকেছেন, বা একটু বড় পরিসরে আপনি কাজ করছেন, কিন্তু যারা একেবারে অতি ক্ষুদ্র, যেটি কটেজ সিএসএমএর কথা বলা হচ্ছে, সব মিলে তারা আসলে কেমন রয়েছেন এখন? আসলে আপনাদের বাণিজ্যিক অবস্থাটা কি, কতটা গতিশীল হচ্ছে? অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আসলে এই সময়টা প্যান্ডামিক যে সিচুয়েশন, এই সিচুয়েশনে দেখা গিয়েছে যে উদ্যোক্তাদের সকলের অবস্থা একই রকম। প্রথম যে ধাক্কা এসেছিল, সেটা ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আমরা দ্বিতীয় ধাক্কায় এসে পড়েছি। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সকলে শত চেষ্টা করে হলেও কিন্তু চেষ্টা দিয়ে তো আর একটা প্রতিষ্ঠানকে অনেক সময় ধরে রাখা যায় না। অনেকে কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে যে নানা ধরনের সমস্যার কারণে মাঠ থেকে অনেকে একটুখানি কি বলবো যে স্লো গতিতে যাওয়ার একটা বিষয়। তবে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এসএমই ফাউন্ডেশনকে, যে আমাদের জন্য সরকার ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এবং আমাদের উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের নানা ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই সময় তো যেমন এসএমইটাই হচ্ছে আমাদের প্রাণটাই হচ্ছে মেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন ভিত্তিক মেলা চালু করা হয়েছে, কিন্তু ফিজিক্যালি তো এই সময় হচ্ছে না। কিন্তু তারপরও আমি যেটা বলতে চাই যে এই সময় যদি আমরা উদ্যোক্তাদের কথা ভাবি এবং তাদেরকে সামনে এগিয়ে নিতে চাই, তাহলে বেশ কিছু পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। যেমন হচ্ছে আমাদের এসএমই উদ্যোক্তাদের এই যে পণ্যগুলো প্রসারের জন্য যেভাবে কাজগুলো এসএমই ফাউন্ডেশন, ডিস্ট্রিক্ট বিভিন্ন ভাবে যে কাজগুলো করছে, সেগুলোকে আরো হচ্ছে ত্বরান্বিত করা। সেই সাথে যেমন চামড়া শিল্প নিয়ে আমি একটু বলতে চাই যে স্পেসিফিক যদি হয় যে এই শিল্পের উদ্যোক্তাদেরকে আলাদাভাবে একটু প্রায়োরিটি দেয়, তাদের জন্য আলাদা মেলার আয়োজন মানে সামনের দিকে। সেই সাথে সরকারি যে আমরা কিন্তু নানা ধরনের জিনিসগুলো সরকারি ভাবেও কিনে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় বড় বড় উদ্যোক্তারাই সেখানে শুধু প্রাধান্য পায়, কিন্তু সেক্ষেত্রে এসএমইদেরকেও যদি একটু প্রাধান্য দিয়ে আমাদের পণ্যগুলো সেখানে সরকারি ভাবে ক্রয় করার যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা ভেবে দেখতে পারি। অন্যদিকে হচ্ছে আমাদের যে উদ্যোক্তারা আছে, সেই উদ্যোক্তাদেরকে এখন যেভাবে এসএমই ফাউন্ডেশন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং প্রণোদনার যে প্যাকেজটা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে বা হচ্ছে, এভাবে যদি ধরে রাখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো বলে আশা করছি। নিশ্চয়ই রেজবিন হাফিজ, আমরা আপনার কাছে আবারও আসবো। অনেক ধন্যবাদ, আপনি সংক্ষেপে কিছু সুনির্দিষ্ট বিষয় বলেছেন। আমাদের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান রয়েছেন, তার কাছ থেকে আসলে জানতে চাইব। গতকালকে একটি ওয়েবিনারে আসলে পরিকল্পনা মন্ত্রী যুক্ত হয়েছিলেন, আমি নিজেও যুক্ত ছিলাম। সেখানে কিন্তু পরিকল্পনা মন্ত্রী এসএমই ফাউন্ডেশনকে নিয়ে যে মন্তব্যটি করেছেন, যে ঋণ প্রবাহ এবং দক্ষতা উন্নয়নের কথা আসলে বলেছেন, এই বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন। জনাব মফিজুর রহমান, আপনি যদি একটু বলেন যে আমরা জেলা উপজেলা পর্যায়ে যে প্রশিক্ষণের বিষয়গুলো আমরা দেখি বা
গবেষণার কথা বলা হয় এই সিএসএমই নিয়ে। মাঠ পর্যায়ে আসলে তৃণমূলে যারা কাজ করেন, এবং এই করোনাকালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে এমন অভিজ্ঞতাও পেয়েছি যে ঝরে পড়ার বিষয়টি, সব মিলে আসলে এই দক্ষতা বৃদ্ধির বিষয়ে আপনারা কতখানি জোর দিতে পারছেন আসলে, বা আর্থিক সক্ষমতা বৃদ্ধির জায়গায় এসএমই ফাউন্ডেশন আসলে কতটা সক্ষমতা বাড়াতে পারছে? আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ব্যাকগ্রাউন্ড বলে কোনো লাভ নেই, আমরা সকলেই জানি, একেবারে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ছোট বড় সকলেই জানি কিন্তু যে করোনার কি ইম্প্যাক্ট হচ্ছে। সারা পৃথিবীর মতো আমরা মানে এফেক্টেড, আমরা ক্ষতিগ্রস্ত। তবে তার মধ্যে যেটা ইংরেজিতে বলে হার্ডেস্ট হিট, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এসএমই, মানে ক্ষুদ্র উদ্যোক্তাগণ। কারণ তাদের বিশাল সঞ্চয় নাই, তাদের বিশাল সম্পত্তি নাই, যাতে করে তারা বা ব্যাংক ব্যালেন্স নাই, অথবা বিশাল বিশাল আত্মীয় স্বজন নাই যে তারা সেখান থেকে টাকা পয়সা এনে বা নিজেদের ব্যাংক ব্যালেন্স ভেঙে তারা জীবনযাপন করবে। যেটুকু সামান্য সঞ্চয় ছিল তাও কিন্তু গত 14 মাসে শেষ করে ফেলেছেন। আমি মূল বক্তব্যে যাওয়ার আগে ছোট্ট একটি পরিসংখ্যান দিয়ে শুরু করবো। বেশ কয়েকটি স্টাডি ইতিমধ্যেই বাংলাদেশে হয়েছে, আমি সেগুলো কম্পাইল করে দেখেছি যে প্রায় আপনার 83% এসএমই কিন্তু তাদের বিজনেস লস করেছে। 21% একবার শাটডাউন, অর্থাৎ তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে। আর প্রায় 50% তাদের যে বিজনেস প্রেমিসেস, অর্থাৎ যেখানে তারা ব্যবসাটা করতো সেটা বন্ধ ক্লোজ করে দিয়েছে। অনেকেই ঘরে বসে কম বেশি কিছু করছে। তারপরে হচ্ছে যে আপনার প্রায় 50%, মানে 500 এসএমএর উপরে যে গবেষণা করেছে আইএফসি, তাতে প্রায় 50% তারা 50 থেকে 60-70 ভাগ পর্যন্ত কর্মচারীকে সার্ভে করেছে। এটা এরকম একটা স্টাডি এসছে। অনলি 3%, কেবলমাত্র 3% এসএমই তার ব্যবসাটা অ্যাজ ইউজুয়াল রান করতে পারছে। এই হিসাব থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের এসএমইরা কত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু এসএমইদের কথা, নট ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টরের তো আসলে কোনো হিসাবই নেই, কোনো স্ট্যাটিস্টিক্স নাই। আজকে আমরা একটা মানে গতকাল যে ওয়েবিনারটি হলো সেখানে আমাদের সিপিডির একজন গবেষক ডক্টর ফাহমিদা বলছিলেন যে আমাদের ইনফর্মাল এবং ফর্মাল মিলিয়ে অর্থাৎ 37.5 মিলিয়ন, তার মানে 3,70,00,000 সব মিলিয়ে এসএমই এবং ইনফর্মাল সেক্টর মিলিয়ে আমাদের বিজনেস ইউনিট আছে, যারা ধরুন পান দোকান দেয়, যারা হেঁটে হেঁটে পান বিড়ি বিক্রি করে, ইনক্লুডিং দিস। তো এই সংখ্যা কিন্তু বিশাল, এবং এর সঙ্গে যদি গড়ে 3 জন করেও ধরি তাহলে কতগুলো লোকের কর্মসংস্থান এবং জীবন জীবিকা নির্ভর করছে। এখন আসি আপনার মূল প্রশ্নে, যে দক্ষতার কথা বললেন এবং সেক্ষেত্রে আমরা কি ভাবছি এবং কিভাবে তাদেরকে পুনর্বাসন প্যাকেজের মাধ্যমে এদেরকে বাঁচিয়ে রাখা যায়। প্রথমে আমি সরকারকে ধন্যবাদ দেব, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়ে গুরুত্ব অনুধাবন করে এই এসএমইদের জন্য এখানে কিন্তু ইনফর্মাল সেক্টরকে ইনক্লুড করা হয় না। এসএমইদের জন্য 20,000 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। ইনফর্মাল সেক্টরের জন্য অন্যভাবে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে সরকার নানাভাবে সহায়তা করছে, যেমন বয়স্ক ভাতা, বৃদ্ধা মহিলা, তারপর হচ্ছে আপনার চাল গম বিতরণ, এবং কিছু শ্রমিকদের জন্য গত সপ্তাহে সরাসরি বিতরণ করেছেন অর্থ। তো সেটা ইনফর্মাল সেক্টরের যারা ক্ষতিগ্রস্ত তারা পেয়েছেন, মানে সেই সংখ্যাটা আসলে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, ফিগারও নাই। বাট এসএমইদের জন্য যে 20,000 কোটি টাকা, সেটা গত 30 এপ্রিল পর্যন্ত 73% বিতরণ হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব। আর বড়দের জন্য যেটা 30,000 কোটি টাকা, সেটা কিন্তু 3 মাসের মধ্যেই তারা নিয়ে নিয়েছে, অর্থাৎ বড় বড় ব্যবসায়ী। কিন্তু এসএমইদের জন্য লোনটা কিন্তু আমরা এখনো বিতরণ ব্যাংকাররা শেষ করতে পারেননি। গতকাল যে ইনফর্মাল সেক্টরকে কিভাবে বাজেটে, আসলে বাজেট বিষয়ে আমরা যে বেশ কতগুলো প্রতি বছরই করে থাকি, এসএমই ফাউন্ডেশন বছরে করেছে বাজেট ভাবনা, অর্থাৎ প্রত্যেকটি আমাদের ক্লাস্টার, আমাদের লাইটিং ক্লাস্টার আছে, আমাদের আপনার লেদার ক্লাস্টার, যতগুলো ক্লাস্টার আছে সবাই ডক্টর মফিজুর রহমান প্রপোজাল দিয়েছে। যে একটু ইন্টারাপ্ট করি, যে আপনি গতকালকেও এক ধরনের এসএমই উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের কথা বলেছেন, সেখানে হয়তো 3,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ আসছে বাজেটে। তো এটি আসলে আমরা দেখি যে এই বরাদ্দর গুণগত খরচ কি আমরা আসলে প্রতি বছর করতে পারি? এবার যে বরাদ্দ ছিল সেটি কি আমরা শতভাগ বাস্তবায়ন করতে পেরেছি? আচ্ছা, এখন ইনফ্যাক্ট চলতি অর্থ বছরের বাজেটে বা ইতিপূর্বে বাজেটে এসএমইদেরকে টার্গেট করে কখনো কোনো বাজেট করা হয়নি। ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য সেভাবে সামগ্রিকভাবেই গেছে, কিন্তু এসএমই টার্গেট ওরিয়েন্টেড করে কিন্তু কোনো বাজেট ইতিপূর্বে হয়নি। এবছর এখন আমরা জোর দিয়েছি, বিভিন্ন ফোরাম থেকে বলা হচ্ছে যে এসএমইরা যেহেতু লাইফ লাইন অফ দি ইকোনমি, 90% এন্টারপ্রেনিউর, 90% কর্মসংস্থান ব্যবস্থা যেহেতু করছে এসএমইরা, সুতরাং তারা হচ্ছে লাইফ লাইন অফ দি ইকোনমি। সুতরাং এই লাইফ লাইন কিন্তু আপনি বাঁচায় রাখতে না পারি, তাহলে লক্ষ কোটি টাকার বাজেট করে কোনো লাভ হবে না। সুতরাং আমরা বারবার বলছি, গতকাল আপনি শুনেছেন যে এসএমইদেরকে টার্গেট করে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য, মানি সার্কুলেশন যেন বাড়ে,
তাদের প্রণোদনা প্যাকেজ, এবং একেবারে স্বল্প খরচে যদি আপনি ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল এবং এর সঙ্গে নর্মাল যে লোন বিষয়গুলো আছে, সেই ক্ষেত্রে এই বাজেট বাড়াতে হবে। এসএমইদের ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস টার্ম লোন যেটাকে বলা হয়, সেই টার্ম লোনের ক্ষেত্রে সহজ শর্তে দেওয়া লাগবে। এই কথাটা কিন্তু সমস্ত ওয়েবিনার থেকে আসতেছে, জি। বিভিন্ন গ্রুপ থেকে বলা হচ্ছে। আমরা আশা করি সরকার বিবেচনা করবেন। তার মানে আপনারা বলছেন সুনির্দিষ্ট করে আসলে এসএমই খাতের জন্য নতুন একটি বরাদ্দ আসছে, বাজেটে থাকা প্রয়োজন, সেটি বলছেন আর কি। কারেক্ট, এবার জি। থাকা উচিত। জি, আমি ডক্টর মফিজুর রহমান, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু শামস মাহমুদের কথা শুনে নেই। আমাদের সঙ্গে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি যুক্ত রয়েছেন। জনাব শামস মাহমুদ, আপনি যদি একটু বলেন যে কথাটি আসলে বলা হচ্ছিল যে এখনও 73% বাস্তবায়ন আমরা এসএমইর ক্ষেত্রে দেখছি, আর সেখানে 3 মাসের মধ্যে আসলে শতভাগ বাস্তবায়ন যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু পেয়েছেন। তো এই যে বৈষম্যের জায়গাটি, এই জায়গাটি নিয়ে আর একটু গতিশীল করবার বা এখানে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করবার সুযোগ রয়েছে কিনা, এবং সেটি কিভাবে? জি, ধন্যবাদ কামরুজ্জামান সাহেব। এই প্রশ্নের ব্যাপারে কিন্তু আমরা অনেকবার কথা বলছি। মানে যেমন একটা জিনিস আছে যে একটা সিঙ্গেল এন্টিটি বিজনেস কিন্তু এবারে এসেছে, হ্যাঁ, কিন্তু এই সিঙ্গেল পার্সন বিজনেস এর ক্ষেত্রে পেড আপ ক্যাপিটাল কিন্তু 25 লাখ টাকা। তো 25 লাখ আপনি যদি সিএসএমই খাতের কথা চিন্তা করেন, আপনার আমি লার্জ বিজনেস যদি সেট আপ করি, আমার পেড আপ ক্যাপিটাল কিন্তু 10,000 টাকা করতে পারি। ইউনিলিভারের মতন কোম্পানি, রিজেন্ট এয়ারওয়েজের মতন কোম্পানি, ইউএস বাংলার মতন কোম্পানি, বড় বড় যাদের মানে লার্জ বিজনেস যারা, আমরা কিন্তু 10,000 টাকায় আমরা একটা গার্মেন্টস শুরু করতে পারি পেড আপ দিয়ে। কিন্তু সিঙ্গেল এন্টিটি বিজনেস কারা করবে? যারা সিএসএমই খাতে আছে ওনারাই তো করবে। তো ওনাদের ক্ষেত্রে তো এখানে 25 লাখ টাকা, এটা একটা এটার মনে একটা চেঞ্জ আসবে। আমরা পত্রপত্রিকায় দেখেছি সরকার এটা চিন্তা করছে যে পেড আপটা কমিয়ে দিবে। করলে যেটা হবে, ওনারা একটা ফর্মাল একটা রূপ পাবে। আমাদের গত বছর যে সমস্যা ছিল যে ইনফর্মাল সেক্টরের ওনারা ছিল, ব্যাংকের রিলেশনশিপ ছিল না দেখে ওনারা কিন্তু ব্যাংকের কাছে গিয়ে লোন নিতে পারেনি। তো যখন এই ওপিসির ক্ষেত্রে যখন পেড আপ ক্যাপিটালটা কমানো হবে, এই সমস্যা কিন্তু আমরা এখান থেকে একটা বের হয়ে আসার একটা রাস্তা দেখতে পারবো। এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে দেখেন, এসএমই খাত নিয়ে আমরা যখন কথা বলি, আমরা কিন্তু একটা জিনিস মাঝে মাঝে একটু ডাইগ্রেস করি। ওটা হলো যে লার্জ ইন্ডাস্ট্রি, যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথা আমি যদি বলি, একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে কিন্তু 120টা এসএমই ইন্ডাস্ট্রি জড়িত। এখানে ইট ভাঙার থেকে রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, এরকম অনেকগুলা। আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথা বললাম, এখানে ট্রান্সপোর্টেশন সেক্টর কিন্তু একই, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এটার সাথে লিঙ্ক। তারপরে এখানে খাবার যে দোকানগুলো, বাসরা যেখানে থামে, টায়ার, ছোট ছোট ক্ষুদ্র যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সবাই কিন্তু সম্পৃক্ত। আমরা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে একজনের সাথে একজন সম্পৃক্ত। তো লার্জ ট্যাক্স পেয়ারদের যে সুবিধা, যেটা ব্যাংকের সাথে সবসময় আমাদের একটা ফর্মাল রিলেশনশিপ থাকে, আমাদের একটা ক্যাশ ফ্লো দেখে। আর ছোট ক্ষুদ্র আরেকটা জিনিস হলো যে একটা অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং সিস্টেম লাগবে। কারণ আমরা কিন্তু বিকাশ দিয়ে এখন অনেক কিছু করি, ধরেন, তারপরে নগদ দিয়ে কিন্তু আমরা টাকা ট্রান্সফার করি, কিন্তু এটার কিন্তু কোনো স্কোরিং সিস্টেম নেই। আমি যদি দেখাতে পারি যে আমি বিকাশে রেগুলার ট্রানজাকশন করছি, কারোকে পেমেন্ট করছি, ওইটার যাতে একটা মানে রেকগনিশন থাকে, এই জিনিসটা আমি আশা করবো সরকার এবার বিবেচনা করবে। আর একই সাথে এসএমই খাতের জন্য আমরা শুনতে পাচ্ছি যে সরকার থার্ড জেন্ডারের যেসব কোম্পানি থার্ড জেন্ডার লোকদেরকে এমপ্লয় করবে, ওনাদেরকে মনে হয় কিছু রেয়াত দিবে কর্পোরেট ট্যাক্সে। কিন্তু এসএমই খাতেও কিন্তু যারা ক্ষুদ্র, যারা প্রান্তিক ইয়েতে যারা কাজ করে, যারা স্মল বিজনেস, এনারা যারা জব ক্রিয়েশন করছে, যারা জব রিটেনশন করছে, ওনাদের ক্ষেত্রেও কিন্তু সরকারের কিছু একটা ইনসেন্টিভ দেওয়া উচিত আমি মনে করি। কারণ এসএমই খাতের সবচেয়ে বড় যে ভূমিকা বাংলাদেশ অর্থনীতিতে, ইনফর্মাল সেক্টরকে ফর্মাল সেক্টরের সাথে একটা লিঙ্কেজ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা ব্যাপার থাকে, এটা কিন্তু এসএমই খাতই করে। এটা কিন্তু আমরা লার্জ ইন্ডাস্ট্রি যারা, আমরা কিন্তু করি না এটা। তো এবার আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী যাতে একটা বাজেট পেশ করে যেখানে এসএমই খাতকে যাতে প্রাধান্য দেওয়া হয়। এবং সেখানে কি আপনি বিশেষ বরাদ্দের কথা যেটি ডক্টর মফিজুর বলছিলেন, সেটির সাথে আপনিও কি একমত কিনা? অবশ্যই, কারণ আমরা যদি দেখেন, গত বছর একটা বিশেষ একটা সময় ছিল, আমাদের আগের কোনো অভিজ্ঞতা ছিল না কিভাবে কি করব। ওখান থেকে আমাদের শিক্ষা নিতে লাগবে। আমাদের শিক্ষা, আমরা জানি যে কি প্রবলেম গুলো হয়েছিল দেখে ফান্ড ডিসবার্সমেন্টটা হয়নি। এখন ওইখান থেকে কিন্তু আমরা যেমন বিশেষ করে ঢাকা চেম্বার কিন্তু গত বছর থেকে বলছিলাম যে উই হ্যাভ টু লুক ফর অল্টারনেটিভ। তখন আমরা প্রপোজ করেছিলাম এসএমই ফাউন্ডেশনে বরাদ্দ বাড়িয়ে দেওয়া,
পিকেএসএফ কে বরাদ্দ বাড়িয়ে দেওয়া, ওনাদের মাধ্যমে ওনারা মাঠ পর্যায়ে কার কি অবস্থা, কে ভালো করছে কে খারাপ করছে, ওনারা ওটা যাচাই করে ওনাদের একটা ইনপুট নিয়ে আমরা কিন্তু এই ফান্ড ডিসবার্সমেন্টটা সহজতর ভাবে করতে পারবো। নিশ্চয়ই জনাব শামসুল আহমদ, অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আসলে একটা বিরতি নিতে হবে, আমাদের বিরতি নেবার সময় হয়েছে, আমরা আরো আলোচনা করব। দর্শক, ইভ্যালিবিদ সংলাপের ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পর ইভ্যালিবিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি বাজেট ও এসএমই খাত, এই শিরোনামে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন, এসএমই খাত সংশ্লিষ্টরাও রয়েছেন। আমরা আলোচনায় যেতে চাই, সরাসরি প্রশ্নে যাব। রেজবিন হাফিজ চামড়া শিল্পের একজন নারী উদ্যোক্তা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তার অভিজ্ঞতার কথা আমরা আসলে বিরতির আগে শুনছিলাম, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। এক্ষেত্রে একটু জানতে চাইব রেজবিন হাফিজ, আপনারা যারা একটু মাঠ পর্যায়ে কাজ করেন, প্রান্তিক নারী শ্রমিকদের সাথে কাজ করেন বা কর্মীদের সাথে কাজ করেন, সেখানকার প্রশিক্ষণের বিষয় নিয়ে যদি একটু বলেন। আমরা সবসময় প্রশিক্ষণের বিষয় নিয়ে যতখানি আলোচনা করি, দক্ষ লোকবল কতটা আসলে তৈরি হচ্ছে এই খাতে এবং সেই প্রশিক্ষণের সুযোগটা আসলে কতখানি মিলছে? অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষেত্রে যেটা বলতে চাই যে এসএমই ফাউন্ডেশন এবং টিসিক আমাদেরকে কিন্তু এই দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, কিন্তু এতটা সত্ত্বেও কিন্তু আমাদের যে জিনিসটা, যে দক্ষতাটাকে যদি বৃদ্ধি করতে হয়, তাহলে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই জায়গা থেকে এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, সেই সিচুয়েশনও কিন্তু আমাদেরকে নানাভাবে অনলাইনের মাধ্যমে এসএমই ফাউন্ডেশন বেসিকে প্রশিক্ষণগুলো দিয়ে থাকছে। কিন্তু তারপরেও আমাদের এই যে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণগুলো যদি প্যান্ডেমিক সিচুয়েশনটা স্থিতিশীল পর্যায়ে চলে আসে, তো গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি কর্মী যদি সংগ্রহের বিষয়টা বলি, আমি এখন আছি হচ্ছে গাইবান্ধা জেলায়, আমার নিজ জেলা। এখানে আমি হচ্ছে চামড়া শিল্পের একটা ফ্যাক্টরি করছি, কিন্তু সবচেয়ে আমি যে জিনিসটা দেখছি যে দক্ষ কর্মীর একটা স্বল্পতা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এনাদেরকে প্রশিক্ষণ করে নিতে পারি, তাহলে সারা বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরিমাণে চাহিদা আছে। এটা একটা ব্যাপার। আর তাদের সেই সাথে হচ্ছে আরেকটা আমাদের উদ্যোক্তাদের যে জিনিসটা দেখছি মাঠ পর্যায়ে, সেটা হচ্ছে আমাদের জন্য ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা খুবই জরুরি। যদিও এসএমই ফাউন্ডেশন আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা দিচ্ছে, ডিসিকো দিচ্ছে, কিন্তু তারপরেও যদি আমরা এক একটা জিনিসের জন্য এক এক জায়গায় একজন উদ্যোক্তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেই সাথে যারা গ্রাম পর্যায়ে অনেকে এই দপ্তরগুলো নিয়ে খুব হচ্ছে দেখা যাচ্ছে যে আসলে কেউ জেনে বুঝে করছে, আবার কেউ যেতেই পারছে না। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে যদি আমাদের জন্য হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসটার দিকে হচ্ছে একটু চিন্তা করা যায়, দ্রুত পরিকল্পনা করার বিষয়টা। আর কর্মী প্রশিক্ষণের ব্যাপারে বারবারই বলছি যে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা জরুরি, এবং সেই সাথে গ্রাম পর্যায়ে যেমন আমাদের চামড়া শিল্পের কিছু প্রশিক্ষণ আছে, নারীরা ঘরে বসে হাতে যেমন মুকাশিন সেলাইগুলো, নকশি কাঁথা যেমন একজন নারী তৈরি করতে পারে, তেমন কিন্তু সেলাইগুলো হাতেই করা যায়। সেক্ষেত্রে সুই সুতা কিন্তু হতে পারে একটা নারীর ফ্যাক্টরি, তারা বসে অনেকগুলো কাজ করতে পারে, যেটা আমরা হচ্ছে ঢাকায় বসে যে সমস্ত বড় বড় ফ্যাক্টরি গুলো আছে তাদের সাথে লিঙ্কেজ করে তারা এই কাজগুলো নিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে শুধু শহরমুখী হতে চাচ্ছি, এখন শহরের চেয়েও কিন্তু গ্রাম পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে যে জিনিসটা আছে, পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে। আর এই চাহিদাগুলো কিন্তু পূরণ করছে শহর থেকে। তো আমাদের মিল ফ্যাক্টরি যেমন শুধু শহরে আছে তা না, সেই সাথে আমাদের এই কলকারখানাগুলো আস্তে আস্তে একটু এসএমই সিএসএমইদের জন্য গ্রাম পর্যায়ে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা যদিও যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু তারপরেও আমি বলবো যদি আমাদেরকে আরেকটু বেশি বেশি করে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, তাহলে গ্রামে যদি একটা ফ্যাক্টরি তৈরি হয়, তাহলে সেখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হবে। আর অর্থায়নের ক্ষেত্রে যথেষ্ট আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সাথে এসএমই ফাউন্ডেশনের থেকে। কারণ হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরে আমরা নানাভাবে হচ্ছে প্রণোদনা প্যাকেজ গুলো পাচ্ছিলাম না, কিন্তু এখন কিন্তু যেভাবে আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে এবং মাঠ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে একজন উদ্যোক্তার চাহিদা মাত্র 50,000 টাকা, মাত্র 20,000 টাকা। তিনি যখন এটা পেয়েছেন, তখন তাদের মুখে যে একটা হাসি, আমি বলবো এটা একটা মাইল ফলক, যেটা আমাদের এই দ্বিতীয় প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদেরকে ঘুরে দাঁড়াতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। এজন্য এভাবে যদি আমাদের কার্যক্রমগুলো নিয়ে আমাদের পাশে থাকা যায়, তাহলে অবশ্যই আমরা সিএসএমই এবং এসএমই উদ্যোক্তারা হচ্ছে আবারও ঘুরে দাঁড়াবো, এবং সেই সাথে আমরা হচ্ছে নিজেদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং অর্থনৈতিক টাকাকে সচেতন করতে পারবো বলে আশা করি।
অনেক ধন্যবাদ রেজবিন হাফিজ, আপনি চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন, একেবারেই সুনির্দিষ্ট করে যে প্রশিক্ষণের কথাগুলো বলছিলেন আর একটু সেবা সহজ করার কথা বলছিলেন। আমরা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানের কাছ থেকেই শুনবো। এই আপনি যদি একটু বলেন যে এই বিষয় নিয়ে আসলে আপনারা ভাবছেন কিনা যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা, এবং একই সঙ্গে আমরা যে দ্বিতীয় ধাপে যে প্রণোদনা প্যাকেজের কথা শুনছিলাম সেটি বন্টনের ক্ষেত্রে কি ধরনের চিন্তা রয়েছে সেটি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। রেজবিন যেটা বলছিল, প্রথমে একটু আমি ওয়ান স্টপ সার্ভিস কথা বলি। আসলে আমাদের এসএমই ফাউন্ডেশনের যে কার্যক্রম তার মধ্যে আমরা ফিজিক্যালি কিন্তু ধরেন আমরা এসএমইদেরকে আমরা প্রশিক্ষণ দেই, তারপর হচ্ছে তাদেরকে আমরা টেকনিক্যাল ট্রেনিং এর বিষয়ে প্রশিক্ষণ দেই, এবং সেই ক্ষেত্রে আপনার আমাদের টেকনোলজি হস্তান্তর দিয়ে, অর্থাৎ ছোট ছোট টেকনোলজি একটু যদি টেকনোলজি একটা দেওয়া যায় তাহলে দেখা যাবে যে সে ভালো কাজ করছে। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে যাচ্ছি। যেমন ভৈরবে আমাদের যে পাদুকা শিল্প আছে সেখানে তারা কিন্তু স্যান্ডেল তৈরি করতো, মানে ক্লোজ শু তারা করতে পারতো না। এইটা আমাদের 3 দিন ব্যাপী 2টা কোর্স হয়েছিল। এখন ভৈরবের বহু ছোট ছোট উদ্যোক্তা কিন্তু ক্লোজ শু অর্থাৎ পুরো জুতো তারা বানাতে সক্ষম হচ্ছে আমাদের এই জাস্ট 3 দিনের ট্রেনিং এর মাধ্যমে। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা আমরা হাতে কলমে দিতে চাই। এখন এই হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য একটু আগে আমি বলছিলাম যে আমরা এসএমই ফাউন্ডেশন একটা নতুন ট্রেনিং ইনস্টিটিউট করছি। এখন এই করোনার কারণে আসলে আমরা চালু করতে পারছি না। এটা আমরা চালু করলেই আমরা উদ্যোক্তাদেরকে একেবারে এখানে মেশিন, ছোট ছোট মেশিনপত্র আমরা নিয়ে আসবো এবং আমরা উদ্যোক্তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেবো বিভিন্ন বিষয়। পাদুকা আমাদের এসএমই এর আওতায় যতগুলো ক্লাস্টার আছে আমরা তার আইদার প্রত্যেকটি ক্লাস্টারকে কর্মীদেরকে এখানে নিয়ে আসবো, অথবা আমরা এসএমই ফাউন্ডেশন সংশ্লিষ্ট ক্লাস্টারে চলে যাবো আমরা ট্রেনিং দেওয়ার জন্য। যেটা বললেন ওয়ান স্টপ সার্ভিস, আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে এসএমই ফাউন্ডেশনের কর্মকাণ্ডের মধ্যে আমরা যেমন ফিজিক্যালি কোনো ফাইন্যান্স আমরা ডেলিভারি দেই না, অর্থাৎ এই কাজটা ব্যাংক আমাদের পক্ষে করে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে, ঠিক একইভাবে সেকেন্ড যে প্রণোদনা প্যাকেজ আমাদেরকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে আগামী 30 দিনের মধ্যে বিতরণ করতে হবে। এই কাজটা করার জন্য যে যে সাপোর্ট দরকার, এই ওয়ান স্টপ সার্ভিস বলতে আমি আপাতত প্রণোদনা প্যাকেজের কথা বলছি। অর্থাৎ এই প্রণোদনা প্যাকেজ পাওয়ার জন্য একজন গ্রাহককে, একজন উদ্যোক্তাকে যে সমস্ত কাগজপত্র লাগবে, তার কি কি ট্রানজাকশন টাকা লাগবে, তার প্রিভিলেজ থাকা লাগবে কি লাগবে না, তার কি টাকা থাকলে লাগবে কি লাগবে না, এই বিষয়গুলো আমরা অনলাইনে আসলে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি, কন্টিনিউসলি দিচ্ছি। আর ওয়ান স্টপ সার্ভিস বলতে ফিজিক্যালি যেটা, এটা হয়তো করোনার পরে আমরা চালু করতে পারবো, কারণ এখন তো মুভমেন্ট বন্ধ, রেস্ট অন্যান্য কাজ বন্ধ, সুতরাং ওই কাজটা হয়তো আমরা একটু পরে করবো। তবে তার আগে আমরা একই সঙ্গে কিন্তু আমরা আপনার সঙ্গে জেনে খুশি হবেন যে আমরা ইনকিউবেশন সেন্টার চালু করছি, যাতে করে নতুন নতুন উদ্যোক্তা আমরা সৃজন করতে পারি। তো সুতরাং প্রশিক্ষণের বিষয়টাকে যেটা আমাদের রেজিট বললেন, আসলে প্রচুর কিন্তু আমরা দিতে পারছি না, বেসিক এবং আমরা মিলে খুব বেশি যে দিচ্ছি তা না, কিন্তু এই সংখ্যাটা অনেক বাড়ানো দরকার। সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অ্যাজ ওয়েল আস আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি কিন্তু বাড়াতে হবে, এবং সেই বাড়ানোর জন্য আমাদের নতুন ট্রেনিং ইনস্টিটিউট। এখন যদি যে কথাগুলো আমরা একটু আবার বলে নিই, সেটা হচ্ছে যে বারবার যেটা বলা হচ্ছে যে প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে আমাদের ছোট উদ্যোক্তারা বারবার মার খাচ্ছে, বারবার দাঁড় দাঁড়া ঘুরছে। এইটা আমরা গত 1.5 মাস যাবত সেন্সিটাইজ করে আমাদের উদ্যোক্তাদেরকে, যেটা রেজবিন বললেন, অ্যাটলিস্ট তারা জানে যে কি কি পেপার লাগবে, কোথায় যেতে হবে। আমরা প্রত্যেকটি ক্লাস্টার ধরে বেশ একাধিক ব্যাংক এবং নন ব্যাংকিং ইনস্টিটিউশনকে আমরা এয়ারমার্ক করে রেখেছি। উদাহরণ দিচ্ছি, ধরুন ভৈরব পাদুকা ক্লাস্টারের জন্য আমরা ব্যাংক এশিয়া এরকম 3-4টা ইনস্টিটিউট ঠিক করেছি। আপনার লাইটিং ক্লাস্টারের জন্য কয়েকটা ব্যাংকে ঠিক করেছি। এরকম একদম ধরে ধরে, যে কারণে অ্যাটলিস্ট এখন উদ্যোক্তারা জানেন যে কোথায় আমাকে যেতে হবে এবং কি কি পেপার সাবমিট করতে হবে এই প্রণোদনা প্যাকেজটা পাওয়ার জন্য। এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি। জনাব মফিজুর রহমান, আমরা আপনার কাছে আবারও শুনবো। আমরা শামসুল মাহমুদের কাছে যেতে চাই। জনাব শামসুল মাহমুদ, এই যে উদ্যোগের কথা বলা হচ্ছিল, আসলে এসএমই খাত নিয়ে আপনারা যে সংকটের কথা বলছেন, একই সঙ্গে সম্ভাবনার কথা বলছেন, ছোট করে যদি একটু বলেন যে এসএমইকে আসলে আমরা একই সঙ্গে ডিজিটাল যে ট্রান্সফরমেশন হচ্ছে তার সাথে সমন্বয় করবার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জনাব শামসুল মাহমুদ, আপনি যদি এই বিষয়ে একটু বলেন। দেখেন বাবু ভাই, এখানে একটা জিনিস আছে। আমি ইথিওপিয়ার অনারি কাউন্সিল বাংলাদেশে, তো ইথিওপিয়ায় আমি অনেক যাওয়া আসা করি। তো ওখানে ওরা একটা এসএমই নিয়ে একটা কাজ করেছে, খুব ভালো একটা কাজ। ওটা হলো যে ওখানে ছোট ছোট ক্ষুদ্র কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে যারা ওই মানে একদম অতি ক্ষুদ্র। তো ওদের যে ডাই স্টাফ, ওই সবুজ রঙের যে ডাই স্টাফটা থাকে, ওইটা ওখানে ছোট ছোট কিছু লেদার ইন্ডাস্ট্রি আছে ক্ষুদ্র, ওনারা ওইটা ইউজ করে ডাই করে, ট্যানিংটা কিন্তু ওইটা ইউজ করে ওইটা দিয়ে ওনারা যেটা করে যে ওনারা খুব হাই ভ্যালু আইটেম যেগুলা, হ্যাঁ, ওই হ্যান্ড স্টিচ করে একটা স্টোরি ক্রিয়েট করে ওই ছোট একটা ব্যাগ 500 ইউরোপে বেচা হচ্ছে সাস্টেনেবল সার্কুলারিটির একটা স্টোরি দিয়ে।
আমার মনে হয় কি বাংলাদেশে এসএমই খাতে অনেক কিছু এখনো কিন্তু করার আছে। এই ধরেন আপনার অনলাইন প্ল্যাটফর্মে এইরকম একটা স্টোরি ক্রিয়েট করে যদি দেওয়া যায়, ওখানে বেটার প্রাইসও যেভাবে পাবে, পরিচিত যেভাবে হবে, ছোট উদ্যোক্তা কিন্তু তখন কিন্তু অনেক বড় স্বপ্ন দেখতে পারবে। তো এরকম কিন্তু অনেক কিছু আছে। আর আরেকটা হলো যে ডিজিটাল যে ট্রান্সফরমেশন যে কথা হচ্ছে, যেটা এসএমই ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে। এখানে ট্রান্সপারেন্সি আছে, এখানে ওনারা এই লকডাউনের মধ্যে যেভাবে সেবা দিয়ে গেছে, এটা কিন্তু আসলে মানে আমাদের ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে লাগবে। কিন্তু সমস্যা যেটা হয়, ওই যখন ব্যাংকে আমার এক ছুটতে লাগবে, আবার একটা সরকারি অফিসে যেতে লাগবে, আবার এসএমই ফাউন্ডেশনে ব্যাক করতে লাগবে ওই কাগজগুলো নিয়ে, তখন সমস্যাগুলো সৃষ্টি হয়। তো আমি আবার অনুরোধ করব এখানে আমাদের মাননীয় এমডি সাহেব আছেন এসএমই ফাউন্ডেশনের, এই সব সার্ভিস যাতে একটা সিঙ্গেল রুফের আন্ডারে করেন আপনারা। হ্যাঁ, এটা করলে যেটা হবে যে সবাই কিন্তু এখানে উপকৃত হবে। নিশ্চয়ই জনাব শামসুল মাহমুদ, আসলে সবাই আসলে এই ওয়ান স্টপ সার্ভিসের কথাই বলছিলেন, যেটি রেজবিন হাফিজও দাবি করছিলেন। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো। আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, এই ভ্যালি বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিব। আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি বাজেট ও এসএমই খাত এই শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। এরই মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছে, এ পর্যায়ে সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রেজবিন হাফিজ, আপনাকে দিয়ে আবারও শুরু করব। আসলে এসএমই উন্নয়নের জন্য আপনারা যে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছিলেন, মোটা দাগে আসলে শেষ বক্তব্য বলবো, আপনি চামড়া শিল্পের একজন উদ্যোক্তা। আপনি যদি একটু চামড়া শিল্প নিয়ে বলেন। আমরা দেখছি যে চামড়া শিল্পের অবস্থা যেটি দেখছি, গত বেশ কয়েক বছর ধরে এটি আসলে পিছিয়ে পড়ছে। তো এই চামড়া শিল্পের রপ্তানিতে আমরা দেখেছিলাম দ্বিতীয় অবস্থানে, সেটি পরবর্তীতে একসময় চতুর্থ অবস্থানে নেমে আসে। এই ছন্দপতনটির পেছনে কি কারণ আছে বলে মনে করেন? আসলে করোনার বাইরেও অন্য কি কারণ? নানা ধরনের কারণেই কিন্তু এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটা একদম মানে একটা চামড়া যে আমরা সংগ্রহ করছি সেখান থেকে একদম প্রসেসিং পর্যন্ত দেখেন আমাদের কিন্তু বাজার মূল্যের একটা ব্যাপক ডিফারেন্স আছে। যেমন একটা গরুর চামড়া মাঠ পর্যায়ে পুঁতেও ফেলা হচ্ছে, অথচ আমরা যদি সেখানে মাঠ পর্যায়ে লোকজনকে প্রশিক্ষণ দেই যে এই চামড়াটা তারা কিভাবে সংরক্ষণ করবে, এটা যদি আমরা তাদেরকে শিখিয়ে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই অবস্থা কিন্তু সৃষ্টিটা হয় না। সেখান থেকে কিন্তু আমরা ট্যানারি পর্যন্ত আসতে পারি। আবার দেখা যাচ্ছে যে ট্যানারিতে যে প্রসেসিং হয়ে যে চামড়াটা আমরা পাচ্ছি, এটার প্রাইস কিন্তু রাত আর দিন ডিফারেন্স, যার কারণে দেখা যাচ্ছে আমি যে পণ্যটা উৎপাদন করছি আমার কস্টিং কোনটা হচ্ছে, আমার কস্টিং কিন্তু হচ্ছে ফিনিশ চামড়াটার উপরে। তো সেই ক্ষেত্রে আমি বারংবার যে জিনিসটা দেখেছি যে অবশ্যই মাঠ পর্যায় থেকে, এটারও চামড়ার প্রসেসিংটা মানে যে প্রশিক্ষণ, এটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারি, তারা কিভাবে প্রসেসিং করে এটা অন্তত লবণজাত করে তো তারা 3 মাস 6 মাস রাখতে পারে, কিভাবে এই প্রশিক্ষণের জায়গায়ও আমরা আসতে পারি। অন্যদিকে আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনের কারণ মানে ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন, প্রাইজিং, নানা ধরনের, বিশেষ করে অ্যাকসেসরিজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আমি যখন একটা স্যাম্পল করছি, সেই স্যাম্পলের কিছু ম্যাটেরিয়ালস আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে, কিন্তু সেই সময় যে টাইমিংটা লাগছে এবং সেইটা যে কস্টিংটা আসতেছে সেইটাকে ফুলফিল করে যখন আমি এটাকে বাজারজাত করতে যাচ্ছি, তখন কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এক্ষেত্রে আমি স্যারদেরকে যেটা বলতে চাই যে বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে যাদেরকে আমরা অ্যাকসেসরিজ এর দিকে ঝুঁকাতে পারি, যে সমস্ত পণ্যগুলো উৎপাদন মানে আমরা উৎপাদন করলে খুব দ্রুতই আমরা আমাদের একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে পারবো আমরা, এবং খুব দ্রুতই সেখানে সাপ্লাই দিতে পারবো সেই বিষয়গুলো। অন্যদিকে ইম্পোর্ট করা যে প্রোডাক্ট গুলো আছে, সেই ইম্পোর্টেড প্রোডাক্ট গুলোর দিকে একটুখানি শুল্ক বাড়ানো বা কিছু চিন্তা ভাবনা করা যায় কিনা, যে সেখানে আমাদের দেশীয় পণ্যটা যাতে আমরা বিদেশে এক্সপোর্টের ক্ষেত্রে সহজেই মানে এগিয়ে যেতে পারি। তো সেই ধরনের জায়গা নিয়েও আমরা ভাবতে পারি। তো এভাবে যদি আমাদেরকে সহযোগিতা দেওয়া যায়, এবং এসএমই ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, অসংখ্য ধন্যবাদ। আর আরো যদি ওনাদের জনবলটা আরো বৃদ্ধি করে যদি আমাদের মাঠ পর্যায় পর্যন্ত সেবার মানটা আমরা যদি একেবারে সরাসরি পেতে পারি, কারণ আমি বারবারই এই জন্য বলছি যে আমার একটা ফোরাম আছে, বিসিক উদ্যোক্তা ফোরাম নামে। তো এটা সাধারণত গ্রাম অঞ্চলকে নিয়ে কাজ করে। তো এই যে এনারা যদি সুযোগ সুবিধাগুলো এসএমই ফাউন্ডেশন থেকে পেতে চায়, যেমন বিসিকের সব জায়গায় স্থায়ী ভাবে অফিস আছে, কিন্তু আমরা কিন্তু এসএমই ফাউন্ডেশনের কথা শুনছি, কিন্তু সেই জায়গা পর্যন্ত পেতে আমাদের কষ্ট হচ্ছে। এক্ষেত্রে সরকার যদি একটু আমাদেরকে সহযোগিতার জায়গায় দাঁড়িয়ে এসএমই ফাউন্ডেশনকে আরো বেশি শক্তিশালী করে দেয়, এবং বিভিন্ন জেলাগুলোতেও যদি অফিস করে দেয়, এবং আমরা মাঠ
পর্যায়ে, আমি বারবার বলছি, গ্রামের উদ্যোক্তারা যার 20, 50, 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে পারে এবং যাদের এই 1 লাখ টাকা দিয়ে শুরু করে তারা অনেক দূর যাওয়ার মতো স্বপ্ন এবং ক্ষমতা আছে, তাদের এই সক্ষমতাটাকে যদি আমরা আনতে চাই তাহলে অবশ্যই যারা আমাদেরকে নিয়ে কাজ করছে, যে অর্গানাইজেশন গুলো কাজ করছে, তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া হোক। বিসিকও যথেষ্ট পরিমাণে কাজ করছে এবং আমাদের জেলা পর্যায়গুলোতে কাজ করছে। এক্ষেত্রে কিন্তু বেসিক মাননীয় বেসিক চেয়ারম্যান স্যার মোত্তাকাসেম এনডিসি স্যার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন। আমাদের এসএমই ফাউন্ডেশনের স্যাররাও কিন্তু এনডিসি স্যারও কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা কতটুকু? গভর্নমেন্টের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের সক্ষমতাটাকে বৃদ্ধি করে দিলে মাঠ পর্যায়ের উদ্যোক্তারা বেরিয়ে আসবে, মাঠ পর্যায়ের উদ্যোক্তারা কাজ করতে পারবে, সেই সক্ষমতাটার ক্ষেত্রে সহযোগিতা করলে অসংখ্য ধন্যবাদ জানাবো। জি রেজবিন হাফিজ, আপনি একেবারে তৃণমূলের কথা বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে মাঠ পর্যায়ে আসলে এই সেবাটা পৌঁছানো। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মফিজুর রহমান। আপনি যদি একটু বলেন যে আসলে মাঠ পর্যায়ে নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, কেননা আপনারা দক্ষ লোকবলের কথা বলছেন, প্রশিক্ষণের কথা বলছেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলছেন। সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা এসএমই ফাউন্ডেশনের কতখানি, সেটি নিয়ে আসলে কি ধরনের পদক্ষেপ এবং এই বাজেটে কি ধরনের প্রস্তাব আসলে রাখছেন, সেটি যদি সুনির্দিষ্ট করে বলেন। আমি খুব ছোট করে বলবো। প্রথম কথা হচ্ছে এসএমই ফাউন্ডেশন নিজস্ব সক্ষমতা বৃদ্ধির একটা উদ্যোগ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা আগামী 27 তারিখে আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে আমরা শূন্য পদগুলো পূরণের জন্য আমরা বোর্ডের কাছ থেকে পারমিশন নিয়ে নিব। আমরা সহসায় শূন্য পদ পূরণ করতে পারবো আশাবাদ ব্যক্ত করছি। এইটা আমাদের নিজস্ব জনবলের সক্ষমতা বৃদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে এসএমই পলিসির মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে অ্যাটলিস্ট প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীকালে বৃহত্তর জেলাগুলোতে ন্যূনপক্ষে আগামী 2024 সালের মধ্যে আমাদেরকে অফিস স্থাপন করতে হবে। সেই জন্য আমরা একটা প্রকল্প প্রণয়ন করে ইনফ্যাক্ট আমরা শিল্প মন্ত্রণালয়ে সাবমিট করার অপেক্ষায় আছি। এর আগের আরেকটা প্রকল্প ইতিমধ্যে আমাদের প্ল্যানিং এ জমা দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে যে কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য, সেটা একটা ছোট প্রকল্প 24 কোটি টাকা। তো সেইটা অ্যাপ্রুভ হওয়ার পরে আসলে আমরা একটু দাখিল করবো, একই সঙ্গে আমরা কিছু দাখিল করতে চাচ্ছি না। ওই প্রকল্পটা হয়ে গেলে আশা করছি যে আমাদের অফিস স্থাপনের ক্ষেত্রে গতকাল আমাদের পরিকল্পনা মন্ত্রী কিন্তু আমাকে আশ্বস্ত করেছেন যে শিল্প মন্ত্রণালয় যদি চায় তাহলে আমরা এসএমই ফাউন্ডেশনকে স্বতন্ত্রভাবেই প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা দিয়ে দিব, আমরা একটা গতকাল দাবি করেছি। আর যেটা বলেছেন যে রুট পর্যায়ে আমাদের সার্ভিস প্লাস সার্ভিস এক্সটেনশনের বিষয়, আমরা আসলে যেটা আমরা করতে চাই, ধরেন আমরা তো যেহেতু এসএমই ফাউন্ডেশন একটা ক্লাস্টার ভিত্তিক বা সেক্টর নিয়ে কাজ করে, আমরা সেক্টর বা অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে চাই এইভাবে তাদেরকে আমরা সিএফসি বা কমন ফ্যাসিলিটি সেন্টার, উদাহরণ দিয়ে বলছি, রাজশাহীর কালুয়াটিতে আমরা গতকাল ভিজিট করেছি, সেখানে আমরা একটা সিএফসি সেন্টার এস্টাবলিশ করবো, ভৈরবে এস্টাবলিশ করবো। আমাদের যে লাইটিং ক্লাস্টার আছে তার জন্য বগুড়া এবং আর হচ্ছে আপনার যশোরে, একই সঙ্গে যশোর, বগুড়া, ঢাকার দরকার নাই যেহেতু আমরা এখানে ট্রেনিং সেন্টারে আছে, সেই সমস্ত জায়গায় আমরা কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করবো। আর যেটা রেজবিন বারবার বলছেন যে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, এই জায়গাতে আমরা এবার জোর দিব, কারণ আমাদের নতুন ট্রেনিং ইনস্টিটিউট যে জায়গাটা আমি নিয়েছি একটু আগে বলেছিলাম যে সেপারেট একটা ইনস্টিটিউট, সেপারেট একটা ইউনিট, সেখানে আমরা প্রত্যেকটি সেক্টর এবং ক্লাস্টার থেকে লোকজনকে নিয়ে এসে প্রথমে আমরা টিওটির মাধ্যমে এক্সপার্ট ডেভেলপ করব, এবং কারণ সারা দেশের উদ্যোক্তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন না কর্মীদেরকে, আমি যদি টিওটি ট্রেনার ডেভেলপ করে দেই তারা আবার তখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে ট্রেনিং দিতে পারবে। এইভাবে আমাদের সারা দেশের উদ্যোক্তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। আর বাজেটের প্রসঙ্গটি আমি বারবারই বলছি, আবারও বলছি যে সরকার এবার 15 প্যাকেজ ঘোষণা করেছে, বাট আগামী বাজেটে আমাদের এসএমই উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে আরো ব্যাপক হারে মানি সার্কুলেট বাজেট ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করবেন, আর এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এসএমই সেক্টর ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শামস আহমদ, এক কথায় কি একটু বলবেন, আমাদের আসলে সময় শেষ, বিদায় নিতে হবে, এক কথায় যে বাজেটে আসলে এই বিষয়টি। বাজেটের জিনিসটা হলো কি, দেখেন এই বাজেট যদি এসএমই কেন্দ্রিক না হয়, এবারে যে বাজেট আসবে, আপনি কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলে থাকি ওখানে একটা হোঁচট খাবো আমরা। আরেকটা নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, কারণ এক্সিস্টিং যে উদ্যোক্তা আছে, আমরা যদি এখন দেখি, আমি ধরেন চিন্তা করছি একটা ছোট করে একটা ব্যবসা শুরু করব, আমি যদি দেখি যে এক্সিস্টিং উদ্যোক্তাদেরকে কোনো সহায়তা পাচ্ছে না, ওনারা থুবড়ে পড়ছে, তখন কিন্তু আমি কিন্তু নতুন ব্যবসা যাব না, আমি তখন কিন্তু অন্য একটা পেশা খুঁজে নিব। তো এসএমই খাতকে যাতে এবার যাতে প্রাধান্য দেওয়া হয়, এই আশায় আমি ব্যক্ত করছি। আর আর বিশেষ বরাদ্দ যেন থাকে আর কি। জি জি নিশ্চয়ই শামস আহমদ, আমাদের আসলে সময় শেষ, যে কারণে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে এখানে। অন্যদিন আপনার কাছ থেকে আরও নিশ্চয়ই বিস্তারিত আমরা শুনতে পারবো। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপ আজকের মতো এখানেই শেষ করছি। এসএমই খাত গতি সঞ্চার হোক এই প্রত্যাশায় আগামী দিন দেখা হবে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।